বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেল আই দেখছেন, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার ভাই বসা আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট সৈয়দ আসিফ আশরাফি পাপিয়া এবং আমার ডানে রয়েছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রা। আপনাদের দুজনের কাছে আমার প্রথম প্রশ্ন, বা আমি আপনাদের কাছে বুঝতে চাইছি যে বাংলাদেশ আবারও একটি সাজানো বা পাতানো নির্বাচনের দিকে যাচ্ছে কি না। বাংলাদেশ তো অবশ্যই একটি সাধারণ পাতানো নির্বাচনের দিকে যাচ্ছে। ছাত্র সংসদ নির্বাচনে যেটা অভিজ্ঞতা হলো, 15 বছর হচ্ছে বিশ্ববিদ্যালয়ে ঢুকতে পারেনি প্রকৃত ছাত্ররা, প্রকৃত যারা রাজনৈতিক সংগঠন করে, গুপ্তচর বৃত্তি আর ছদ্মবেশীটা ছাড়া। তো যারা আওয়ামী লীগের দোসর হয়ে আওয়ামী লীগের সাথে গুপ্তচর বৃত্তিতে জড়িত থাকলো, যারা ছদ্মবেশীভাবে আওয়ামী লীগ হয়ে ইসলামী ছাত্র শিবিরের ছেলেরা নিজেদের ছেলেদেরকে শেল্টার দিয়ে একটা রাজনৈতিক পরিবেশ অন্ধকারাচ্ছন্নভাবে হলেও করার পরিবেশ দিল, ক্যাম্পাস থেকে তাদের বের হয়ে যেতে হয় নাই। এখন ক্যাম্পাস থেকে বের হয়ে ঘরে, আমরা তো বিশ্ববিদ্যালয়ে হলকেন্দ্রিক রাজনীতি করছি, একটা দীর্ঘ 15 বছর যদি ক্যাম্পাসের বাইরে থাকা যায়, তারপর ক্যাম্পাসে যে ঠিকঠাক মতো করে বসে রাজনৈতিক যে পরিবেশ তৈরি করে একটা সমন্বয় এবং সম্পর্ক তৈরি করে যে ভোটের, এটা সময় লেগে যায় 2-1 বছর, কিন্তু তড়িঘড়ি করে এটা দিয়ে দেওয়া হলো। এখন ইউনূস সরকার যদি মনে করেন যে জানাতনা পদ্ধতিতে একটা রাজনীতিতে ভোট দিয়ে দিলেই পুরো দায় সারা হয়ে বিদায়ের পত্র উন্মুক্ত করতে চান, তাহলে জানাতনা পদ্ধতির ভোট বাংলাদেশের মানুষ চায় না। 15 বছর থেকে যে আন্দোলন, যে ত্যাগ, যে তিতিক্ষা, সর্বোপরি জুলাই আগস্টের যে অভ্যুত্থান জনতা এবং জানাতনা নির্বাচন তো এক রকমের, আর সাজানো বা পাতানো নির্বাচন বলতে তো আরেকটা। সাজানো পাতানো তো ওইরকমই হবে, যখন প্রক্টর, প্রভোস্ট, হাউস টিউটর, এভরিথিং, শুধু সিসিটিভি ক্যামেরার কথা বললে তো হবে না। ক্যামেরা কি বুথে থাকে না, ক্যামেরা হচ্ছে প্রত্যেকটা মানুষের পিছনে পিছনে একটা করে সেট করা থাকে, একটা নির্দিষ্ট জায়গায় ক্যামেরা থাকে। তো নির্দিষ্ট ক্যামেরার বাইরে তো কলাকৌশল হয়। তারা বলে অনিয়ম হয়েছে, অনিয়ম দিয়েই তো দুর্নীতি হয়, অনিয়ম দিয়েই তো ছাপ্পাসিল হয়। একটা দেখেন, একটা ভোটার, আমি ভোটার, আমি উপস্থিত হলাম না, তো আমার ভোটারটা তো ছবি দিয়ে থাকতে হবে। আমার ভোটারটা অন্যজন দিয়ে দিচ্ছে, আমি যখন ভোট দিতে যাচ্ছি দেখি আমার ভোট দেওয়া হয়ে গেছে। তো এটা কি শুধু অনিয়মের বেড়াজালে বলবেন না? ওই 2008 সালের যে রেজাল্ট শিট থেকে শুরু করে কে কত % ভোট কাকে কোথায় দেওয়া হবে, এই যে একটা ফর্মা, এই ফর্মারই আমি প্রতিচ্ছবি এই আপনার জাকসুতে এবং ডাকসুতে দেখলাম। রাকসুতে তো আরও ভয়াবহ ঘটনা ঘটবে। দেখেন, বিশ্ববিদ্যালয় বলে যে ছাত্রদেরকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকরা এবং জামাত ইসলামরা বললো যে শিক্ষকদের সাথে এইভাবে করতে হয় না। আমি যে বিশ্ববিদ্যালয়ে পড়ি, এই বিশ্ববিদ্যালয়ে আমার 3 জন টিচারকে মেরে ফেলছে, হত্যা করছে ছাত্র শিবির। একটা ডক্টর ইউনূস সাহেব অর্থনীতি বিভাগের, তাকে 2 বার অ্যাটাক করছে, করার পর হত্যা করতে পারেনি, টক কাটছে। 3rd বার তাকে অ্যাটাক করে মেরে কিন্তু ফেললো। তারপর জুওলজি মাইনিং এর হাইবুর রহমান স্যার, সনৎ কুমার সাহা, এবং মুক্তিযুদ্ধের যে ফলক, নাম ফলক যে মুক্তিযোদ্ধাদের যারা মারা গেছে সেইটা পর্যন্ত ভেঙেছে। সেইটা যখন প্রতিবাদ করতে গেছে, যারা প্রতিবাদ করতে গেছে তাদেরকে হাত পা রক পর্যন্ত কাটা হয়েছে। এবং 87টা ঘটনা আমার জানা আছে গোটা বাংলাদেশে যে ইসলামী ছাত্র শিবির ঘটাইছে। একটা ঘটনা ইসলামী ছাত্র শিবির দেখাতে পারবে না। আমি চ্যালেঞ্জ করে বললাম যে ছাত্রদল কোনো শিবিরের রক কাটছে, হত্যা করছে, মারছে, পিটছে, এরকম দেখাতেই পারবে না। আপনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাংগঠনিক সম্পাদক ছাত্রদলে, তাকে পর্যন্ত হত্যা করছে। খুলনা বিএল কলেজের ছাত্রদলের জয়েন্ট সেক্রেটারি, তাকে পর্যন্ত হত্যা করছে। আমার জাসাসেন আমান, ওকে হত্যা করে ফেলে দিচ্ছে। ফরহাদকে কবজি এখনো কাটা, ওই কাটা কবজি নিয়ে এরকম করে করে তার জীবন যুদ্ধের সাথে যুদ্ধ করে বেড়াচ্ছে ফরহাদ। তো এই দৃষ্টিগুলো, স্মৃতিগুলো আমি জীবনে কখনো চাই নাই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কখনো এইটার পুনরাবৃত্তি হোক। আজকে আবেগের বশে, আমেজের বশে বিএনপির সমালোচনা করতে যে অনেক বড় বড়, অনেক সুন্দর সুন্দর, অনেক চমৎকার কথা বলা হচ্ছে যে কেন ছাত্রদল পরাজিত হলো আর কেন ইসলামী ছাত্র শিবির জিতলো। বিজয়ের পক্ষে অনেক কথাবার্তা বলা থাকলেও অদূর ভবিষ্যতে যে খারাপ পরিস্থিতিটার উদ্ভব হলো, ঢাকা বিশ্ববিদ্যালয় সারা বাংলাদেশের সব ছাত্র সংগঠন এক হলেও এদের সাথে রক কাটা প্রতিযোগিতায় হেরে যাবে সবাই। এদের সাথে ওই বাসলে হচ্ছে গাজী আর মরলে শহীদ, এই প্রতিযোগিতা হেরে যাবে এরা সবাই। ওরা মসজিদে ভেতরে ঢুকে কোরআন ছুঁয়ে যে কোনো ছাত্র সংগঠনের সাথে যুদ্ধকে জিহাদ হিসেবে পরিগণিত করে এবং কোরআন ছুঁয়ে শপথ করে তার বলতে জিহাদ। আমাদের প্রতিপক্ষ ওরা, আমাদের শত্রু ওরা, ওরা আমাদের কাফের, এই বলে যায়। রাজশাহী বিশ্ববিদ্যালয় 86 থেকে 94 পর্যন্ত আমি একজন প্রত্যক্ষদর্শী।
এবং কত ছেলেকে যে মেরে মেরে ফেলে দিয়েছে, ছেলেরা আগাতে পারিনি, আমি তাদেরকে ধরে ধরে রিক্সায় করে অ্যাম্বুলেন্স রেখে নিয়ে যে রাজশাহী মেডিকেলে ভর্তি করছি। নতুন তপন বিশ্বজিৎকে গলা শুধু কাটছে তা না, রক কাটছে তা না, লাশ যাতে শনাক্ত করতে না যায়, মুখে কেমিক্যাল দিয়ে আগুন দিয়ে তাদেরকে পুরানো হয়েছে। আপনি মেডিকেল কলেজে জামিল, সে কত একটা মেধাবী ছাত্র ছিল রাজশাহী মেডিকেলের, তাকে পর্যন্ত তারা হত্যা করছে। তো চোখের সামনে হত্যাকারীকে আমি কখনো জীবন দানকারী বলতে পারবো না, রক কাটাকারীকে আমি কখনো বলতে পারবো না যে গণতন্ত্রকে শক্তিশালী করার জন্য এটা একটা খুব ভালো কিছু মাইল ফলক হয়েছে। এখন আপনি বলতে পারেন যে আপনারা কেন হারলেন, ওরা কেন জিতলো? যে 15 বছরে আমি যে ঘরটাতে ঢুকতেই পারিনি, আমি থাকতেই পারিনি, অথচ তারা আওয়ামী লীগের সাথে সহাবস্থান করে থাকছে। তাহলে সহাবস্থান করে থাকার কারণে তারা যে অবস্থানটা এবং ছাত্রছাত্রীর সাথে তারা যে সম্পর্কটা তৈরি করতে পেরেছে, আমি তো বিতাড়িত। আপনি এটা বুঝলেন না কেন? আপনি এই টোপে পা দিলেন কেন? আমি এই টোপে কেন পা দিলাম? আমি পাপিয়া তো নীতি নির্ধারক না। অনেকেই বলেছেন রাজনৈতিক বিশ্লেষকদের যে জাতীয় নির্বাচনের আগে অন্য কোনো নির্বাচন দেশের জন্য কল্যাণকর হবে না, এমনকি সেটা বিএনপি বা অপর গণতান্ত্রিক রাজনৈতিক দলের জন্য কল্যাণকর হবে না। বিএনপি টোপে পা দিল। আমি এখন তো বিএনপি নীতি নির্ধারক না। আমি যেহেতু বিএনপি নীতি নির্ধারক না, এখানে আমার তো মতামতের কোনো দাম নয়। আপনি আমার ব্যক্তিগত মতামত একটা স্টুডেন্ট হিসেবে আজ বিশ্ববিদ্যালয় এবং আমি হোস্টেলে থাকা মেয়ে, আমি আমার হোস্টেলে থাকার অভিজ্ঞতা আলোকে আমি বলছি যে পাতানো নির্বাচনে পা দেওয়া কোনো ছাত্র সংগঠনের জন্যই কিন্তু শুভ হয়নি, শুধু বিএনপি না। তারপর একটা কথা, বিজয়ের পর যে আস্ফালন, একটা এটা বিজয় আপনি কি বলবেন? নির্ধারিত বিজয়, পরিকল্পিত বিজয়, ঘোষিত বিজয়, তো ফলাফল পূর্ব নির্ধারিত, এটা যে আস্ফালন। আপনি বলেন তো, মাহমুদুর রহমান মান্না দুটো বিশ্ববিদ্যালয়ের ভিপি ছিলেন, তো ওনার রাজনৈতিক সংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুবারের ভিপি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একবারের ছিলেন, চট্টগ্রামের তিনবারে। এখন ওনার রাজনৈতিক সংগঠন কি বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় আসার মতো উপযুক্ত হয়েছে? নূর ধরের লাস্টে যে যুদ্ধ করে ভিপি হলো, নূরের যে সংগঠন বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় আসার মতো কি স্বপ্ন দেখছেন? আর সেরকম পরিস্থিতি উদ্ভব হয়েছে। আপনি মুজাহিদুল ইসলাম সেলিম, উনি ডাকসুর ভিপি ছিলেন, ওনার সংগঠনের পরিস্থিতি কি? পরিকল্পিত নির্বাচন, পরিকল্পিত ফলাফল, নির্ধারিত একটা বিষয়, সেইটাকে নিয়ে এমন করছেন যে বাংলাদেশ বিজয় হয়ে গেছে। তাদের গেট আপ চেঞ্জ, তাদের কথাবার্তার ভাষা সমস্ত কিছু চেঞ্জ। 2018 সালে ধানের শীষ প্রতীক নিয়ে ভোট করলেন গোলাম পারওয়ার সাহেব, ওনার যে বক্তৃতা, ওনার যে বডি ল্যাঙ্গুয়েজ, উনি তো এখন মনে হচ্ছে ধানের শীষ একটা নিষিদ্ধ সংগঠন এবং ধানের শীষ নিষিদ্ধ প্রতীক। তাদের বক্তব্য বিবৃতিতে এইভাবে তারা প্রচারণা যে চালাচ্ছে। তো এখন ধরেন যে কিছু চাকমা নিল, কিছু অন্য সম্প্রদায়ের মানুষ নিয়ে একটা প্যানেল করলো, করার কারণে 14,000 ভোট পেয়ে গেল। এটা আমি অ্যাজ এ হোস্টেলে থাকা ছাত্র সংগঠনের মেয়ে হিসেবে আমি এটা কখনোই বিশ্বাস করতে পারি না, এবং এটা অসম্ভব একটা ব্যাপার, কারণ এইটা পরিকল্পিত একটা নির্বাচন। এখন আমার দলের নীতি নির্ধারকদের অভিজ্ঞতা, তাদের বুঝসুদের ব্যাপারে তারা কি বলবেন, কেন গেছেন, এটা উত্তর তারা দিতে পারবে। তবে আপনি আমাকে বাংলাদেশে 80-র দশক থেকে অদ্যাবধি ছাত্র সংগঠন করা হোস্টেলে থাকা একটা মেয়ের অভিব্যক্তি যদি জানতে চান, আমি সৎভাবে আপনার কাছে স্বীকারোক্তি দিলাম, এটা পাতানো নির্বাচন, পাতানো খেলায় পা দেওয়া হয়েছে। সো সেটা তো জাকসুর ক্ষেত্রে গেল। রাশেদ খান, আপনার কাছ থেকে বলতে চাই যে নির্বাচন হবে কি হবে না ফেব্রুয়ারিতে নানা রকমের কথাবার্তা আছে, কিন্তু অনেকে মনে করেন প্রফেসর ইউনূসের ভাষায় ঐতিহাসিক নির্বাচন হবে। বিএনপি নেতৃবৃন্দ মনে করেন যে তাদের সঙ্গে আলোচনার ভিত্তিতে যেহেতু এই নির্বাচন হচ্ছে, নির্বাচন ঠিকঠাক মতো হবে। আবার কেউ কেউ মনে করেন যে নির্বাচনটা আসলে একটা ফার্স্ট সিলেকশন হবে, শেখ হাসিনা যে 3টি নির্বাচন করেছেন সেই ধারাবাহিকতার একটা নির্বাচন হবে। এবং কেউ কেউ এটাও মনে করছেন যে এক ধরনের সাজানো পাতানো নির্বাচনও হতে পারে, কেননা আন্দোলনের প্রধান শক্তি বিএনপি আসলে অভ্যুত্থানের পর থেকে পলিটিক্সটাকে ডিকটেট করতে পারছে না, লিড করতে পারছে না। এবং এই যে নিউ ইয়র্কে 3টে দলের নেতৃবৃন্দকে প্রফেসর ইউনূস নিয়ে গেলেন, অনেকে মনে করেন ওখানেও একটা আন্ডারস্ট্যান্ডিং তৈরি করবার, যেহেতু তার ব্লেসিংস এনসিপির মধ্যে আছে, যদিও এনসিপি এখন আপনার দলের সঙ্গে আপনারা একসঙ্গে মার্চ করবেন সেই আলোচনাও আছে, জামাতও আছে এবং সেখানে বিএনপি আছে, এবং বিএনপির মহাসচিবের মতো গুরুত্বপূর্ণ নেতা আছে। যদিও প্রথমে বোঝা গিয়েছিল যে বিএনপিকে একটু বোধহয় গুরুত্ব দেওয়া হচ্ছে, যে বিএনপির 2জন নিচ্ছেন, ওই দুটো দলের একজন করে, ঠিক যাবার আগ মুহূর্তে সমান 2-2-2-2, 3 দুগুণে 6। সো আমি আপনার কাছে বুঝতে চাই যে আসলেই বাংলাদেশ প্রথমত তো নির্বাচনের দিকে এগোচ্ছে কিনা, তার চেয়ে বড় কথা হচ্ছে যে নির্বাচন
সবাই চাই আমরা যত দ্রুত নির্বাচন হয় তত ভালো, কিন্তু যদি সেই নির্বাচন আবার একটা সাজানো পাতানো আমিডামি টাইপ নির্বাচন হয়, সেটাই বা কতটা কল্যাণকর হবে? ধন্যবাদ, সবাইকে শুভেচ্ছা। দেখেন, পাতানো এবং এই আওয়াজও এখন অনেকে উঠতে শুরু করেছে। আপনি যদি সাম্প্রতিককালের বিভিন্ন পোল বা সার্ভে দেখেন, সেগুলো তো দেখবেন যে বিএনপি মানে সৈয়দ আসিফ পাপিয়া কিছু বাস্তবতা জাকসু ইলেকশন নিয়ে বলেছেন, কিন্তু জাতীয় নির্বাচনে জামাত বিএনপির ঘাড়ে নিঃশ্বাস ফেলছে। অনেকে মনে করেন যে ফেব্রুয়ারিতে যদি নির্বাচন হয় প্রফেসর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে, মানে তার সরকারের অধীনে, সেই নির্বাচনও জামাত কিন্তু বেরিয়ে যেতে পারে। কারণ পরিস্থিতি এমনভাবে, এমন জায়গায় ন্যারেটিভ, বয়ান দেশে বিদেশ থেকে নানান স্টাডি, সার্ভে, আন্তর্জাতিক মহলের যে ভাবধারা, তাতে করে অনেকে মনে করছেন যে খুব আনইউজুয়াল কিছু হবে না যদি জামাত আসলে বেরিয়ে যায় নির্বাচনের মধ্য দিয়ে। দেখেন, অভ্যুত্থানের পরপর যদি আপনি জরিপ করতেন, সেই জরিপে 1 নম্বরে বিএনপি থাকতো এবং ছাত্র সংগঠনগুলোর মধ্যে ছাত্র দল থাকতো। কিন্তু অভ্যুত্থানের 1 বছরের মধ্যে ছাত্র দলের প্রতি বা বিএনপির প্রতি কিছুটা মানুষের অভিযোগ অনুযোগ বেড়েছে, চাঁদাবাজি এবং দখলবাজি, জনপ্রিয়তা সেটাতেও কিছুটা আসলে ভাটা নেমেছে। তবে ডাকসু নির্বাচন এবং জাকসু নির্বাচনের পরে বিএনপির সতর্কতা এবং বিশেষ করে তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে আমি আজ থেকে মাসখানেক আগে যেটি লক্ষ্য করতাম সেটি নাই। মানে অনেকটা বিএনপির জন্য এক ধরনের স্থবির অবস্থা, যে কি দিয়ে কি হয়ে গেল। মানে আমরা তো ভাবছিলাম যে আমরা অপ্রতিদ্বন্দ্বী, যেটা আমি বলছিলাম যে অভ্যুত্থানের পরপর আপনি জরিপ করলে বিএনপি এবং ছাত্রদল 1 নম্বরে থাকতো। কিন্তু এই ডাকসু নির্বাচন এবং জাকসু নির্বাচনে ফলাফল খারাপ হওয়ার কারণে বিএনপির জন্য আমার মনে হয় যে খারাপ হয়েছে এটি বললে ভুল হবে। বরং বিএনপি সরাসরি জাতীয় নির্বাচনে গেলে তাদের যে অবস্থা, যদি জাতীয় নির্বাচনে এই অবস্থা হতো, আপনি তখন কি করতেন? তার মানে এই ডাকসু নির্বাচন এবং জাকসু নির্বাচন এবং সামনে রাকসু চাকসু, এইটাকে আপনি শিক্ষা হিসেবে নিতে পারেন যে এই নির্বাচনে আমার খারাপ হয়েছে। কারণটা কি? কেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো শিক্ষার্থীরা ছাত্রদলের মতন বড় সংগঠন 90-এর পরে বিএনপি যে ক্ষমতায় আসে, কেন? একমাত্র ছাত্রদলের কারণে। কারণ ওই নির্বাচনে কিন্তু ছাত্রদল বিজয়ী হয় এবং বিভিন্ন জায়গায় আমানুল্লাহ আমানদের মতন ছাত্র নেতাদেরকে কিন্তু ক্যান্ডিডেট করা হয়, প্রার্থী করা হয়। তো আমি সেটাই বলছি, এই যে মাসখানেক আমি লক্ষ্য করছি যে বিএনপি তৃণমূল অনেকটা শৃঙ্খলায় ফিরে এসেছে। তার মানে তারা এই জায়গা থেকে অনেকটা শিক্ষা পাচ্ছে বা অনুধাবনের জায়গাটা তৈরি হয়েছে যে আমাদেরকে সহনশীল হতে হবে। অর্থাৎ সব হেরে যাওয়া না, বরং জাতীয় নির্বাচনের জন্য এটা ভালো হতে পারে। এমনকি ডাকসু নির্বাচনে যে ধরনের ছাত্রদলের বক্তব্য ছিল, আচরণ ছিল, কথাবার্তা ছিল, দেখেন জাকসুতে অনেকটা নমনীয় হয়েছে, রাকসু নির্বাচনে অনেকটা আরও নমনীয় হয়েছে। এখনকার শিক্ষার্থীরা আমার কাছে মনে হয় ওই সময়কার ওই যে জেল, জুলুম, নিপীড়ন খাটা ছাত্রনেতা বা অনেক জ্বালামি বক্তব্য, এগুলো আর পছন্দ করছে না। এখন তারা যে চিন্তাটা করছে যে কোন ছাত্রনেতা সৃজনশীল, কে আসলে মানে একাডেমিকভাবে পড়াশোনা এগিয়ে আছে, বা কোন সেটা চিন্তা করছে না, কে বেশি কল্যাণ কামী, কে পাশে দাঁড়াতে পারছে, কে একটা পানির ফিল্টার দিতে পারছে, কে অসুস্থ হলে পাশে দাঁড়াবে, কে একটা চাকরির ব্যবস্থা করতে পারবে। এটাই তো আমি সেখানে আসি। দেখেন, এই অভ্যুত্থানের পরে শিবিরের তো একটি প্ল্যান ছিল। মানে শিবির যেহেতু ক্যাডার ভিত্তিক সংগঠন, যেমন আমরা যখন বিসিএস ক্যাডার হই একটা সিলেবাস থাকে না, ঠিক শিবিরের একটা সিলেবাস থাকে, 1 মাসের প্ল্যান থাকে, 2 মাসের, 3 মাসের, 4 মাসের। এই প্ল্যান অন্য কোনো ছাত্র সংগঠনের নাই। তো অভ্যুত্থানের পরে তারা এই প্ল্যান করলো যে সাধারণ শিক্ষার্থীদের মন জয় করতে হবে। তারা হলে হলে পানির ফিল্টার দিয়েছে, রমজানের সময় রুমে রুমে তারা কিন্তু খাবার পৌঁছে দিয়েছে, সেহরি, ইফতার পৌঁছে দিয়েছে। কুরবানির সময় তারা রুমে রুমে মাংস পৌঁছে দিয়েছে, প্রত্যেকটা হলে হলে এই অ্যারেঞ্জমেন্ট করেছে। নবীন বরণ করা, এছাড়া একজন শিক্ষার্থীর বাবা ক্যান্সারে আক্রান্ত, শিবিরের পক্ষ থেকে 5 লাখ টাকা দেওয়া হয়েছে, বা তাদের যে হাসপাতাল আছে জামাতের বা শিবিরের, সেখানে চিকিৎসার ব্যবস্থা করে দিয়েছে, ডিসকাউন্ট। এছাড়া জামাত শিবিরের বিভিন্ন প্রতিষ্ঠান আছে যারা বৃত্তি দিয়ে থাকে, যেমন ইসলামিক ব্যাংক, সেখান থেকে কিন্তু অসংখ্য শিক্ষার্থীরা বৃত্তি পায়। এরকম অসংখ্য প্রতিষ্ঠান আছে, আমি জানি। তো এই জায়গাগুলোতে আপনার এই ওয়েলফেয়ার মেকানিজম এটাকে শিবির কাজে লাগিয়েছে এবং শিক্ষার্থীরা তারা মনে করেছে, আরেকটি ন্যারেটিভ কিন্তু দাঁড় করানো হয়েছিল যে ছাত্র দল এবং
ছাত্রলীগ একই ক্যারেক্টারের, এবং এটা ব্যাপকভাবে তারা কিন্তু এই প্রপাগান্ডা করেছে। ডাকসু নির্বাচনে ছাত্রদল খারাপ করার আরেকটা অন্যতম কারণ হলো ঠিক নির্বাচনের দিন সকালবেলা তাদের যে ভিপি ক্যান্ডিডেট তার বিরুদ্ধে একটি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ আনা হলো। এমনভাবে প্রত্যেকটা মিডিয়াতে নিউজ আসলো মনে হয় অন্যায় করেছে, দুপুরের পরে দেখা গেল যে এটা মিথ্যা। তো এইভাবে কিন্তু নানান প্রপাগান্ডা মেকানিজম, ওয়েলফেয়ার মেকানিজম উভয়ই কাজ করেছে। ফেয়ার বললো এটা ম্যানিপুলেটেড একটা ইলেকশন, সেটা তো কিছু না কিছু হয়েছে, এবং প্রতিযোগী আপনি আমার প্রতিযোগী আমি এবং আপনাকে আপনি হারানোর নির্বাচনে জন্য- টাকার খেলা যখন বলবেন বা ভোট কেনার কথা বলবেন, এটা পরোক্ষ বা একভাবে না একভাবে না, ভোট এটা তো কেনা আমি বেচাই শুধু হয়েছে। আপনার টকশোতে বলছি এরকম না, আমি সব জায়গায় বলেছি যে শিবির এই ওয়েলফেয়ার পলিসি এটা অ্যাপ্লাই করেছে। অন্যথায় দেখেন 19 সালের নির্বাচনে আপনি তো দেখেছেন যে সবাই কিন্তু আমাদেরকে ভোট দিয়েছে, নুরুল হক নির্বাচিত হয়েছে, আমরা 11টি পদে নির্বাচিত হয়েছিলাম। শিক্ষার্থীরা অনেকে ভয়ে আমাদের প্যানেলে দাঁড়ায়নি। আমরা যে কয়জন আমরা প্যানেল দিয়েছিলাম, যে কয়জনের মাত্র মনে হয় 15-16 জন, এর ভিতর আমরা 11টি পদে জিতলাম ভিপিজিএস সহ। আপনি জানেন যে আমি ওই সময় আমি অভিযোগ করেছিলাম 19 সালের নির্বাচনের পরে সমাধান না পাওয়ার কারণে 24 সালে গণঅভ্যুত্থানের পর আবার অভিযোগ করেছি। ইতিমধ্যে কিন্তু গোলাম রাব্বানীর ছাত্রত্ব বাতিল হয়েছে, এবং যে তদন্ত কমিটি তারা কিন্তু সুপারিশ করেছে যে গোলাম রাব্বানী যে নির্বাচিত হয়েছে এই নির্বাচনটাকে অবৈধ ঘোষণা করতে হবে। অর্থাৎ আমি বিশ্ববিদ্যালয়ের কাছে যে আবেদনটা করেছিলাম, তথ্য প্রমাণ তুলে ধরেছিলাম যে নির্বাচনটা কারচুপিপূর্ণ ছিল, আমার সাথে এই অন্যায় করা হয়েছে। তো আমি আশাবাদী হয়তো ন্যায় বিচার আমি পেতে যাচ্ছি। তো যাই হোক, কারচুপি ওই সময়কার নির্বাচনে ব্যাপকভাবে হয়েছে, আর এই নির্বাচনে যেটি হয়েছে আচরণবিধি কিছু লঙ্ঘন হয়েছে, এবং আপনার সরাসরি আপনার ওই 19 সালের নির্বাচনে যে ধরনের কারচুপি হয়েছে সেটা হয়নি। ওয়েলফেয়ার মেকানিজমটা ভালোভাবে কাজ করেছে। তো আমি যেটা বলছিলাম যে শিক্ষার্থীরা কোটা সংস্কার আন্দোলনের পরে 19 সালে কেন আমাদেরকে ভোট দিল, আর এইবার আমার মনে হয় যে ছাত্র দলের থেকেও বা ছাত্র অধিকার পরিষদের থেকেও কিন্তু যারা বাকসাসের মানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের, তাদের কিন্তু এগিয়ে থাকার কথা ছিল, কেন পারলো না? বিশ্লেষণ করি। দেখেন, এনসিপির একজন নেতা হঠাৎ করে জিএস প্রার্থী হয়ে গেল। এখন এনসিপি আর বাকসাস তো আলাদা না। এখন এই প্যানেলের যিনি উপদেষ্টা তিনি শিবিরের একজন নেতা ছিলেন, এক। দ্বিতীয়ত এই বাকসাসের এজিএস ক্যান্ডিডেট 3 জন। এই 3জনের মধ্যে একজন তো হওয়ার কথা, 2জনকে কে দাঁড় করিয়ে দিল? অর্থাৎ এক্ষেত্রেও আরেকটি ছাত্র সংগঠন এই ধরনের অসমন্বয়হীনতা বা বিভ্রান্তি সৃষ্টি করা সেই মেকানিজমও অ্যাপ্লাই করেছে। তার মানে বাকসাস কেন প্রত্যাখ্যাত হলো? এর মূল কারণটা হলো যে শিক্ষার্থীরা দেখলো যে এরা তো নিজেদের প্রার্থী ঠিক করতে পারে না। এক প্যানেল থেকে 4 জন ভিপি ক্যান্ডিডেট, 2 জন জিএস ক্যান্ডিডেট, 3 জন এজিএস ক্যান্ডিডেট। তো শিক্ষার্থীরা ভাবলো যে তারা ক্ষমতার মোহে লিপ্ত হয়েছে, শৃঙ্খলা নাই, মন্দের ভালো হিসেবে শিবিরকে বেছে নিয়েছে। আর শিবির আরেকটি কাজ করেছে, সেটি হলো তারা যে ইসলামী ছাত্র শিবির, এই যে ইসলাম নামটা এইটা তারা এখানে ব্যবহার করেনি, এমনকি শিবিরের নামটা ব্যবহার করেনি। দেখেন শিবিরের প্ল্যানটা কি? ইসলামিক বা শরিয়া আইন প্রতিষ্ঠা করা। জামাতের কিন্তু একই। জামাতের আপনি তাহের সাহেবের বক্তব্য দেখেন, বিবিসি সাংবাদিক প্রশ্ন করেছে আপনারা কি শরিয়া আইন প্রতিষ্ঠা করতে চান? তিনি বলছেন আমরা কি কোথাও বলেছি এই আইন প্রতিষ্ঠা করতে চাই? অর্থাৎ তারা ইসলামিক রাজনীতি থেকে আমার কাছে মনে হয় কৌশলী রাজনীতির দিকে তারা যাচ্ছে। তাদের ঘোষণাপত্রে গঠনতন্ত্র শিবিরের কিন্তু ওইগুলোই আছে। হ্যাঁ, ওইগুলো আছে। আমি যে বললাম যে এখন তারা কৌশল নিচ্ছে, তারা আরেকটি চরিত্র ধারণ করছে। দেখেন তাদের ভিপি ক্যান্ডিডেট এবং জিএস ক্যান্ডিডেট মাঝখানে কিন্তু একটা মেয়েকে তারা বসালো প্রেস ব্রিফিং এ। এখন এই মেয়ে কিন্তু নন হিজাবি। কেন বসালো? ওই যে একটা ন্যারেটিভ দাঁড় করানো হয়েছিল না শিবিরের বিরুদ্ধে, যে ছেলেরা ভোট দিতে পারে, মেয়েরা কোনোভাবেই শিবিরকে ভোট দিবে না। এই ন্যারেটিভ কিন্তু এই কৌশলে তারা ভেঙে ফেললো, এবং নারীদের ভোট কিন্তু তারা ব্যাপকভাবে পেয়েছে। অর্থাৎ শিবির এই পলিসিগুলো অ্যাপ্লাই করেছে। আমার কথা হলো যে শিবির এই যে রাজনৈতিক প্রতিযোগিতা থাকবেই, কৌশল বলেন, অপকৌশল বলেন, অর্থ খরচ করা বলেন, সেটা পজিটিভ ওয়েতে, অর্থাৎ ওয়েলফেয়ার মেকানিজম। এমন না যে তারা হাতে হাতে 500 টাকা 200 টাকার ভোটে লাইনে দিয়ে দিচ্ছে, অর্থাৎ বিপদ আপদে পাশে দাঁড়িয়েছে। এখন ছাত্রদল অন্য সংগঠনগুলো পারবে না, ছাত্রদলের পক্ষে কিন্তু শিক্ষার্থীদের মন জয় করা সম্ভব ছিল। যেমন আপনার নবীন বরণ অনুষ্ঠান বলেন, শিক্ষার্থীদের বিপদ আপদে পাশে দাঁড়ানো। এখন শিক্ষার্থীরা মনদের ভালো হিসেবে দেখেছে যে আমরা মনে হয় ডাকলেই শিবিরকে পাশে পাবো, এবং শিবির কিন্তু সেই কাজগুলো করেছে, করে দেখিয়েছে। তো এই জায়গায় ছাত্রদল বলেন, ছাত্র অধিকার পরিষদ বলেন, বাকসাস বলেন, তারা পিছিয়ে ছিল। সো আমি আপনার কাছে প্রশ্ন ছিল, এই প্রশ্ন যেহেতু একটু সময় নেই, প্রশ্নের পরের বার দেন, যেটা জাতীয় নির্বাচনকে সামনে রেখে। অ্যাডভোকেট পাপিয়া, একটা ছাত্রের নৈতিক চরিত্র অধঃপতনের জন্য ইসলামী ছাত্র শিবির দায়ী। আমার অভাব থাকতে পারে, কিন্তু আমার অভাবের সুযোগ নিয়ে আমাকে কিছু সাহায্য করার পর ওই শেষ পর্যায়ে আমাকে শিবিরের ফর্ম ফিল আপ আর শিবিরকে ভোট প্রদানের যে বাধ্যতামূলক,
যেহেতু আমার অভাবে, আমার দৈন্যতায়, আমার দারিদ্রতায় আমার পাশে সাহায্য করছে। তাহলে একটা বাচ্চা শিশু যখন স্কুলে পড়ে, স্কুল থেকে কলেজে, এই যে চরিত্র হননের যে প্রচেষ্টা ইসলামী ছাত্র শিবিরের, আমি আমার নিজের চোখে দেখা যে তারা হরিমোহন স্কুলের সামনে ইসলামী ছাত্র শিবিরে যারা কলেজে বিশ্ববিদ্যালয়ে পড়ে তারা ওখানে দাঁড়ায় থাকে যে ভালো ভালো ছাত্রদেরকে অমুক ইয়েতে ভর্তি হও, কোচিংয়ে অমুক জায়গায় ভর্তি হও, তোমাদের যদি টাকা পয়সা না থাকে আমরা টাকা পয়সা দিয়ে সাহায্য করছি, তারপরে তুমি এখানে কোথায়, তারপরে ম্যাট্রিক পাস করার পর তখন ইন্টারে যাওয়ার পর তখন তুমি লাইন কোনটা নিবা, ডাক্তার হবা না ইঞ্জিনিয়ার হবা না মেডিকেলে ভর্তি হবা, হলে এই লাইনে যাও, ওই কোচিং সেন্টারে যাও, এই কোচিং সেন্টারে যাও। রীতিমতো তারা একবারে, আমি ওই যে আগে দেখতাম খ্রিস্টান ধর্মাবলম্বীরা, পাদ্রীরা যেভাবে তাদের ধর্ম প্রচার করতো, একবারে সকাল থেকে রুটি চিড়া বেঁধে নিয়ে রাত অবধি যে কাজগুলো করতো, ইসলামী ছাত্র শিবির কমলমতি বাচ্চা বাচ্চা ছেলেদের স্কুলের বারান্দা থেকে শুরু করে কট করে ছেলে ধরাদের মতো করে তাদের কারুর বাবার অসুখ হলে সাহায্য করা, তাতে আমার বিনিময় থাকবে কেন? যে অদূর ভবিষ্যতে তোমাকে শিবিরই করলো, অতএব এই জায়গায় এসে আমার শিবিরকে ভোট দিতে হবে। আর সেখানে নির্বাচনের তফসিল ঘোষণা হয়ে যাওয়ার পরে কলের পাড়ি, মুরগির মাংস আর গোস্ত আর রুটি, এগুলো তো রীতিমতো অনিয়ম এবং অবৈধ। তফসিল হওয়ার পর প্রলোভন, লোভ লালসা আর উপকারের নাম করে এগুলো দেওয়া, এটা তো তফসিল বিরোধী এবং নির্বাচন বিরোধী কাজ। জাতীয় নির্বাচনের সময় আপনার মেয়র নির্বাচনের সময় রাজশাহীতে গ্যাসের লাইন উদ্বোধন করছিল শেখ হাসিনা। এটা যখন আমরা বলছি যে দেখো মানুষকে টোপ দিচ্ছে যে গ্যাসের লাইনের পরিবর্তে ভোট দাও, এটা মানুষ এমনভাবে খাইছিল যে রীতিমতো ওদের যে ক্যান্ডিডেট লিটন ছিল, কামরুজ্জামানের ছিল, একবারে গুহারা হেরে লাট হয়ে গেছিল। কিন্তু তাহলে কেমন প্রভোস্ট, কেমন প্রক্টর, কেমন ভিসি, কেমন প্রফেসি যে হলের ভিতরে বলে অ্যালাউ করছে নির্বাচন চলমান অবস্থাতে এই গরুর গোস্ত, হালু রুটি আর হচ্ছে ট্যাপের পানি, এটা তো না কেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দিতে পারে না? বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দেওয়ার এক জিনিস, আর কোনো সংগঠনের দেওয়া মানে কি? প্রলোভন। প্রলোভন মানে কি? আবার নৈতিক চরিত্র হনন। নৈতিক চরিত্র হনন মানে কি? রাষ্ট্র গঠনে আমাকে চরিত্রহীন নাগরিক হিসেবে তৈরি করা। এবং যেটা ইসলামী ছাত্র শিবির কমলমতি স্কুল থেকে শুরু করছে, কলেজের বাচ্চাদের কাছে শুরু করছে, বিশ্ববিদ্যালয়ের কোচিং সেন্টার নামে শুরু করছে। নবীনবরণ সম্মেলন 15 বছর আসছে নাকি বাংলাদেশে কোথাও? ওরা নবীনবরণ সম্মেলন প্রকাশে কিভাবে করে? কার সেন্টারে করে? কোন দলের ছত্রছায়ায় করে? রমনা রেস্তোরাঁয় বসে বসে 96 সালে আমি দেখে আসছি যে তারা হচ্ছে বসে বসে গপ্প করে আর দলের কথা বলে। তারা প্রত্যেকেই বেতনভোগী, তারা প্রত্যেকে কর্মচারী এবং তারা নিজেরা তাদের কর্মের ভাগ থাকে এবং সেই কর্ম কত ঘন্টা কি করলো, কয়জনকে মোটিভেটেড করলো, কত টাকা চাঁদা তুললো, তারা আবার তাদের উপরের যে মহল আছে তাদের কাছে তারা সেটা জমা দেয়। তারা নামাজ পড়ে মেয়েরা চলে আসতো আর ওরা বসে বসে ওখানে তাফসির ক্লাস করতো। আমাদের হেজাব ছাড়া যে মেয়েরা আমরা দল করতাম, আমরা বিশ্ববিদ্যালয়ে ঢুকলে চিন্তা যে পাপিয়া অমুক দল করে, ইউনিয়ন করে অমুক, ছাত্রদল ছাত্রলীগ করে অমুক, কিন্তু ইসলামী ছাত্র শিবির হেজাবের ভিতরে এক হলে মেয়ে আর এক হলে নিয়ে এসে তারা তফসির ক্লাস নামাজ ধরে নামাজের পরে করতো। পরে আমি দেখি যে চিনি ফেলেছি আমি, পরে আমি প্রভুষ্টকে বললাম যে ছাত্র দলের পারমিশন লাগবে, মৈত্রীর পারমিশন লাগবে, ইউনিয়নের পারমিশন লাগবে, আর ইসলামী ছাত্রী সংস্থার পারমিশন লাগবে না? তারা নামাজ ধরে আপনি আয়া বসান আর তাদেরকে আপনি এক্ষুনি ডাকেন, ডেকে মেয়েদের হল থেকে বের করেন, কারণ তার বহিরাগত আমার হলে কোন ইনসিডেন্ট ঘটাবে তার কোনো দায় দায়িত্ব আমার হল কি নেবে? তা দিয়ে ধরেন বাইর করছে। এখন এদের সাথে সংগঠনে টিকতে গেলে এদের সবকিছুর সাথে লেগে থাকতে হবে। এরা কুমনোবৃত্তি এবং মানুষকে কুপ্রলোভন, মানুষের বিপদে একটা লেবাস ধরে বিপদের বন্ধু বলে পাশে দাঁড়ায়, কিন্তু মনোবৃত্তি ইসলামী ছাত্র শিবির করতে হবে। এই যে তারা হিন্দুদের ফর্ম ফিল আপ করতেছে, এটা তো করে এমন একটা ভাব দেখাচ্ছে যে বাংলাদেশের হিন্দু সমাজ হচ্ছে তাদেরকে খুব আস্থাশীল জায়গায় তারা পৌঁছে গেছে। এগুলো সব ভেগ। কারণ আমার এলাকাতে এরকম একটা ঘটনা ঘটেছে, প্রত্যেকে জিজ্ঞেস করছি যে তোরা কি ফর্ম ফিল আপ করছিস, কেন করেছিস? তো তারা যে কারণটা বললো, তো সেটা ধরেন তাদের বেঁচে থাকার জন্য তাদের যে কারণটা একটা বললো, এখন তোমরা সৎ লোকের শাসন চাও আর হচ্ছে কোরআনের আইন চাও। তো কোরআনের আইন আর সৎ লোকের শাসন, তো সৎ লোক ইসলামী ছাত্র শিবির বলেন আর ছাত্র ইসলামী জামাত ইসলামী বলেন, এই যে কমলমতি বাচ্চাদের প্রতারণা করতে 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 বিশ্ববিদ্যালয়ের দ্বার প্রান্ত পর্যন্ত উচ্চ ডিগ্রি, তাদের আবার বিতর্কের একটা মঞ্চ করছে আলাদা, তাদের সঙ্গীতের একটা ব্যাপার করছে, সব জায়গাতে তারা এইভাবে হচ্ছে মানুষের যে চরিত্র, মানুষের যে নীতি, মানুষের যে নৈতিকতায় সে জায়গায় হাত দিয়ে বসছে। আলফালা প্রিন্টিং প্রেস থেকে যদি ব্যালট ছাপানো হয় বিজি প্রেস ছাড়া, এই ব্যালট আপনি আস্থা রাখতে পারেন? কোনোটা নাম্বার আছে, কোনোটা নাম্বার নাই। যে ভোট কে দিল না কোনো ছবি ছাড়া, তো ছবি ছাড়া ভোটার লিস্ট কিভাবে হয়? আপনার ভোট আমি দিয়ে আসলে কে দেখবে? তো এগুলোই তো হয়েছে এখানে। তো এই যে ইউনিস সরকারের প্রথম ভোট, এটা তো সাবপাসিলের উপর দিয়ে ভোট, এটা তো পরিকল্পিত ভোটের উপর দিয়ে ভোট, এটা তো একটা নির্দিষ্ট রেজাল্ট শিট তৈরি করার উপর দিয়ে একটা ঘটনা। জাতীয় রাজনীতিতে আপনি আস্থা কিভাবে পাবেন?
প্রথমে তো তারা একটা ব্যাপক একটা অনিয়ম করে ফেললো এবং ভুল করলো, এবং তাদের পাতানো খেলায় আমরা পা দিলাম, এবং তাদের পাতানো খেলায় দেশবাসী আজকে হতবিহ্বল হয়ে দাঁড়িয়ে আছে। জানানোর জায়গাটা কোথায়, যাওয়ার কোথায় জায়গা দেশবাসী বলেন? সবাই তো একটা সুস্থ নির্বাচন চাইছে। একটা ছাত্র সংগঠনের 14,000, 20,000 কি 50,000 কি 1 লাখ ছাত্রদের নির্বাচন যারা সুষ্ঠু নিরপেক্ষ করতে পারে না, এত সীমাবদ্ধতা, এত সংকীর্ণতা, এত মানে আত্মকেন্দ্রিক, তো সেখানে জাতীয় নির্বাচনে কোটি কোটি মানুষের ভোট, এখানে কে আশা করে আমি জানি না, তবে আমি আশাহত হলাম তাদের অ্যাক্টিভিটি। জি, রাশেদ, প্রশ্ন ছিল আপনার কাছে আগের পর্বেই, যেই প্রশ্নের উত্তর আপনি দেননি। আমি সাজানো পাতানো নির্বাচন নিয়ে নিউ ইয়র্কে 3টে রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে নিয়ে যাওয়ার ইস্যু এবং এক ধরনের ষড়যন্ত্রের গন্ধ অনেকে পান, এবং জি, আওয়ামী লীগের বিরুদ্ধে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে, আওয়ামী লীগকে স্পেস দেওয়া যাবে না, তাহলে তার নির্বাচনের দরকার নেই, সবাই মিলে ঐক্যবদ্ধ থাকলেই হয়, এবং সংস্কার বিচার এগুলো আমরা করতে থাকি যত দিন লাগে, আওয়ামী লীগকে আর আসতেই দিলাম না, এর মধ্যে যতখানি নিঃশেষিত করা যায়। দেখেন আপা ছাত্র রাজনীতি বা ডাকসু নির্বাচন বা ছাত্র সংসদ নির্বাচন নিয়ে বক্তব্য রাখলেন, যে কারণে আমিও ওইদিকে চলে গেছি। না ঠিক আছে, ওটা তো আপনি নিজেই বলেছেন যে সেখান থেকে শিক্ষা নেবার আছে। তো যাই হোক, আমার কাছে মনে হয় যে আগামীর জাতীয় নির্বাচনটা ব্যাপক চ্যালেঞ্জিং হবে। ইতিহাসের সব থেকে সেরা নির্বাচন হতে পারে, আবার ইতিহাসের সব থেকে খারাপ নির্বাচন হতে পারে। এর কারণটা কি? দেখেন, শেখ হাসিনা 14 সাল, 18 এবং 24-এর নির্বাচনটা কেন করতে পারলো? এর কারণটা হলো যে শেখ হাসিনার কিন্তু প্রশাসন ছিল, তার কথা শুনেছে। এই কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে হাসিনার পতন হবে, সারা দেশের মানুষ নেমে যাবে, এটা কি কেউ জানতো না। তার মানে প্রশাসনের উপরে কন্ট্রোল থাকার কারণে, নিয়ন্ত্রণ থাকার কারণে সে কিন্তু সঠিকভাবে নির্বাচনটা করতে পেরেছে। এখন আসি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বা এই উপদেষ্টাদের উপরে আসলে কি সবকিছু নিয়ন্ত্রণে আছে তাদের? আমার কাছে মনে হয় না। দেখেন, আমি নিজে প্রধান উপদেষ্টাকে বলেছি, স্যার, উপদেষ্টা পরিষদ নিয়ে একটি সরকার, আর অন্যদিকে আরেকটি অদৃশ্য সরকার। অদৃশ্য সরকারে কারা? রাষ্ট্রযন্ত্র, হাসিনার তৈরি যে ফ্যাসিবাদ, যেটা 16 বছরে সে তৈরি করেছিল, এখন সেটা কি আপনার নিয়ন্ত্রণে আছে স্যার? স্যার আমার কথা নোট করেছিলেন, স্যার নিজেও জানি, আমি তো অন্য উপদেষ্টাদের সাথে বা সরকারের গুরুত্বপূর্ণ যারা রয়েছে আমি তাদের সাথে আলাদাভাবে কথা বলি, যখন যমুনায় যাই, বৈঠকে যাই বা বিভিন্ন অনুষ্ঠানে দেখা হয়, তারাও কিন্তু অনেকটা আসলে স্বীকার করে যে অনেকে তাদের কথা শোনে না। যেমন সচিবালয়ে যারা রয়েছে সকল কর্মকর্তা তাদের কথা শোনে না। একটা উদাহরণ দিই, দেখেন, আমি একদিন একজন উপদেষ্টার সাথে আমার খুব ভালো সম্পর্ক, তো একটা বিষয় নিয়ে আমি তার সাথে দেখা করতে গিয়েছিলাম, মানে সে আমাকে ডাকছিলেন, বলা যায় রাশেদ এসো একটু গল্প করব। তো কথা বলছি আমি, সেই অবস্থায় কয়েকজন সরকারি কর্মকর্তা ঢুকে পড়লো, সচিবও ছিল। তো আমি তো বিব্রত হলাম। পরে আমি আপনাকে বললাম, আপা তারা কি আসলে মানে আপনাকে ওইভাবে ইয়ে করে না? বলে, দেখো এরা তো ঠিক মতো কথা শুনতে চায় না। মানে আমি কথা বলতেছি, সে একজন মন্ত্রী, অথচ তিনি কিন্তু ঢুকে পড়লেন। মানে তার ব্যস্ততা এমন যে উপদেষ্টার থেকে তিনি গুরুত্বপূর্ণ। এইরকম আর কি সব জায়গায়। তো এই জন্য আমার কাছে মনে হয় যে এই প্রশাসন, এই যে আপনার পুলিশ, এই যে র্যাব, বিভিন্ন বাহিনী একই রকম রেখে আসলে কি সম্ভব সুষ্ঠু নির্বাচন? দেখেন, এই কথাগুলো আমরা কিন্তু সবসময় বলছিলাম যে সংস্কার কিন্তু সব জায়গায় দরকার। বিএনপির পক্ষ থেকে ওইভাবে জোরালো উচ্চারণ করা হচ্ছিল না। শেষমেশ আমি দেখলাম যে বিএনপির যিনি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, তিনিও দেখলাম আমাদের ভাষায় কথা বলা শুরু করলেন। হয়তো তিনিও বুঝতেছেন যে প্রশাসন যদি এইভাবেই থাকে, এই যে আপনার গোয়েন্দা সংস্থায়, আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্য সেন হলের ছাত্র, আমি দেখেছি যে হলে যারা ছাত্রলীগ, যাদের মুক্তিযোদ্ধা কোটা আছে, যারা আওয়ামী পরিবারের, তাদেরকে এনএসআইতে নিয়োগ দেওয়া হয়, তাদেরকে পুলিশের এসআইতে নিয়োগ দেওয়া হয়। তো তাদের কয়জনকে চাকরিচ্যুত করা হয়েছে? সংস্কার কতজনকে করা হয়েছে? বা নিউ ইনক্লুশন কতজনকে করা হয়েছে? সব মিলিয়ে প্রশাসনটা এই সরকারের আউট অফ কন্ট্রোলে রয়েছে। তো এই জন্য আগামী নির্বাচনটা হতে পারে সব থেকে সেরা নির্বাচন, আবার সব থেকে চ্যালেঞ্জিং নির্বাচন। আরেকটা বিষয় বলি, দেখেন, এই যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে, আপনি যেটি সন্দেহ করলেন, সন্দেহ করলাম না, আমি জাস্ট বুঝতে চাইছি আপনাদের কাছে। তো ঠিক আছে, অনুমান করতেই পারেন, একটা অবজারভেশন আপনারও থাকতে পারে। প্রভোগ করছি আপনাকে। আচ্ছা, দেখেন, এই যে 3টা দলকে নিয়ে গেল, তাই না? তো এনসিপি একটি দল, যদিও আমাদের সাথে এখন তাদের আলোচনা চলছে, তারপরেও কিছু যৌক্তিক কথা তো আমাকে বলতে হবে, যেহেতু আমি রাজনীতি করি। এনসিপিকে আসলে কোন ক্যাটাগরি অনুযায়ী 3 নম্বর দল বানিয়ে বা তৃতীয় শক্তি হিসেবে তাদেরকে সাথে নিয়ে গেল?
আবার প্রশ্ন হলো যে বিএনপির সংগ্রামী মহাসচিব, আমি তাকে সংগ্রামী বলি কারণ অনেক সংগ্রাম করেছেন, যখনই আন্দোলন শুরু হয়েছে তাকে অ্যারেস্ট করা হয়েছে। তার সততা, তার যোগ্যতা, তার ভূকাল নিয়ে কোনো প্রশ্ন নাই, তার শিক্ষাগত যোগ্যতা অন্যান্য নেতাদের তুলনায় তিনি অনেক স্মার্ট। তিনি এই মানে সফরে কেন গেলেন একটা প্রশ্ন কিন্তু আমার মনে হয় অনেকের আছে। অন্যান্য জামাতের দেখেন যে পর্যায়ের নেতাকে নেওয়া হয়েছে বা এনসিপির যাদেরকে নেওয়া হয়েছে, সেই জায়গায় আমার তো মনে হয় যে বিএনপি সরকার গঠন করলে বিএনপির পক্ষ থেকে আজকে যে প্রধান উপদেষ্টা যে জায়গায় গিয়েছেন একই মানে ভাবে তো মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যাওয়ার কথা ছিল, সেই সুযোগটা ছিল না। আমি জানি না তিনি নিজেকে নিজে ছোট করলেন নাকি আসলে তার দলের সিদ্ধান্ত, আই ডোন্ট নো। মানে এই সফরে আসলে তার মতো নেতা না অন্য কেউ গেলে কোনো সমস্যা ছিল না, বিএনপির ভাইস চেয়ারম্যান নাকি তিনি একজন পরাধীন মহাসচিব, কেননা এর আগে সংসদে নির্বাচিত হওয়ার পরে অন্যরা গেলেন, তিনি গেলেন না, আবার এখানেও তিনি গেলেন এবং তার দলের আরেকজন যিনি গেলেন, মানে আপনি যদি ওই কোয়ালিটি মান পজিশনের কথা বলেন সেখানেও একটা ব্যাপক পার্থক্য। আমি সেটাই বলছি যে এই ক্ষেত্রে বিএনপির ভাইস চেয়ারম্যান বা যুগ্ম মহাসচিব পর্যায়ের কেউ যেতে পারতো, যদিও বিএনপি তাদের দলীয় সিদ্ধান্ত নিয়েছে। তবে শুরুতে বিএনপি মনে করলো, এবং প্রথমে 2-1 পরে 2-2 সেটাই আসতেছি, বিএনপি শুরুতে মনে করলো মনে হয় আমাদেরকে সবথেকে সম্মান দেওয়া হচ্ছে। তো পরে তো দেখা গেল যে এনসিপি বলল বিএনপি কেন 2 জন যাবে, জামাত বলল বিএনপি কেন 2 জন যাবে, তারা কিন্তু একজন করে অতিরিক্ত অ্যাড করলো। এখন বাকি যে দলগুলো রয়েছে বাংলাদেশে, আপনারা যে 32টি দল নিয়ে ঐক্যমত কমিশনে আলোচনা করেন, বাকিগুলো কি দল না? তাহলে সরকারের কাছে আমার আহ্বান, যেহেতু অনৈক্য নৈরাজ্য বলছেন, জুলাই সনদ নিয়ে একমতে আসতে পারতেছি না, তো এখন জাতিসংঘ সফরে গিয়েছেন, তাদের নিয়ে সাইডলাইন বৈঠক করেন, একমতে আসেন, আর আমাদেরকে বলেন যে তোমরা কোনো দল না, তোমাদের কোনো গুরুত্ব নাই। দেখেন আমি কিন্তু প্রধান উপদেষ্টাকে আমি নিজেই বলেছি, আমি আবার খুব মানে সরাসরি কথা বলে ফেলি, তো এই জন্য অনেক উপদেষ্টা আমাকে পছন্দ করে না। তা আমি বললাম, স্যার এই যে 3টা দল নিয়ে আপনারা বৈঠক করেন, 4টা দল নিয়ে বৈঠক করেন, এরপরে আপনাদের উপদেষ্টারা বলে বাংলাদেশের সব থেকে বড় 4টা দল, তো এর মাধ্যমে তো স্যার বৈষম্য সৃষ্টি করা হচ্ছে, বাড়ানো হচ্ছে। আপনারা কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফলাফল, সুতরাং এই বৈষম্য কিন্তু আপনারা রাখতে পারেন না, ইনক্লুসিভ করেন। এই যে জাতিসংঘ সফরে সেখানে কি করতে পারতো, গণতন্ত্র মঞ্চের একজনকে নিতে পারতো, বিএনপির 2 জন, জামাতের 1 জন, এনসিপির 1 জন, তাই না, 12 দলীয় জোটের 1 জন, আমাদের 1 জন, ইসলামিক অন্যান্য দলের আরো 1 জন, বামপন্থী দলগুলো সিপিপির 1 জন নিতে পারতো, সব মিলিয়ে 12 জনের একটি টিম নিতে পারতো। আমি বুঝতে চাই যে এখানে গিয়ে এই সাধারণ অধিবেশনে এই টিমের মধ্যে গিয়ে কি লাভ হয়? পিকনিক ছাড়া আর কিছু না। এমন তো না যে প্রফেসর ইউনূস বিভিন্ন দেশের সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধানদের সঙ্গে বৈঠক করছেন মির্জা ফখরুলকে পাশে বসিয়ে, ব্যাপারটা তো এরকম না, বা আক্তার হোসেনকে পাশে বসিয়ে না। বিষয়টা আসলে দেখেন এইখানে আসলে কোনো গুরুত্ব নাই, এবং পৃথিবীর অন্যান্য দেশের প্রধানরা এইগুলোতে অনেক সময় যায় না। আমি দেখেছি যে আমাদের প্রধান উপদেষ্টা মানে বিদেশ মানেই তিনি ওইটাকে বেশি গুরুত্ব দেন। দেখেন তার এই সরকারের 13-14 মাসে এখনো পর্যন্ত বাংলাদেশের কোনো মিডিয়ায় তিনি সাক্ষাৎকার দেননি, কিন্তু দিয়েছেন 2-1টা একদম শুরু, মানে 2-1টাতে দিতে পারেন, কিন্তু প্রেস ব্রিফিং প্রথম আলো আজ মানে মানব জমিনে মনে হয় দিয়েছিলেন, নিউজে সম্ভবত, এটা আলাদা, এটা এক্সেপশনাল আমার কাছে মনে হয়। কিন্তু ওই যে প্রেস ব্রিফিং বা মিডিয়াকে ফেস করা বা বিভিন্ন প্রোগ্রাম থেকে ফিরতেছেন মিডিয়ার সামনে একটু বক্তব্য রাখা, এটা উনি করেন না। কিন্তু এর আগে কিন্তু আপনার বেগম খালেদা জিয়া এমনকি শেখ হাসিনা এটা করেছে, মিডিয়াকে ফেস করেছে, বা দেশের বাইরে থেকে ফিরে তো শেখ হাসিনা তো আপনার মিডিয়া ব্রিফিং করেছে, বেগম খালেদা জিয়া করেছে, কিন্তু প্রধান উপদেষ্টা এটা করেন না। তবে দেশের বাইরে গিয়ে ছোট ছোট ইউটিউব চ্যানেলকেও তিনি দেখি যে সাক্ষাৎকার দিয়ে বসেন। তো যাই হোক, এটা তার ব্যক্তিগত সিদ্ধান্ত। তবে এই মিটিংয়ে অ্যাকচুয়ালি আমার কাছে মনে হয় রাজনীতিবিদদের কোনো কাজ নাই, আমি নিজেই সমালোচনা করেছি। নাকি কোনো আন্ডারস্ট্যান্ডিং করার জন্য সেটা হতে পারে, আন্ডারস্ট্যান্ডিং যদি হয় ভালো, সামনের নির্বাচনকে মাথায় রেখে একটু সিট ভাগাভাগি যে আছে না, ভাগাভাগি যদি থাকে, না হলে ফ্যাসিবাদ আবার ফেরত আসবে, আসেন আমরা এক থাকি। এবং দেখেন সরকার যদি সিট ভাগাভাগির সিদ্ধান্ত নেয় ভালো, আমার আপত্তি নেই। যদি বিএনপি জামাত এনসিপির মধ্যে সিট ভাগাভাগি করতে পারে এবং তারা 3টি দলই খুশি থাকে, আমরা তো চাই, তাহলে তো নির্বাচনের দরকার নেই। আপনারা জাতীয় ঐকমত্য কমিশনের সভায় বসে এই 32টি দল ভাগ করে নেন না, সরকার তো সেটাই করছে। সরকার তো নির্বাচনের দরকার নেই, এত পয়সা কেন খরচ করবেন জনগণের? এমনিতে দেশের অর্থনীতির অবস্থা ভালো না। 3টা দলকে গুরুত্ব দিচ্ছে এবং তারা মনে করছে এই 3টা দল একমতে আসলে, এক জায়গায় আসলে সবকে। তো এই জন্যই বলছি যে সরকার যদি সিদ্ধান্ত নিয়ে ভাগাভাগি করতে পারে আমাদের কোনো আপত্তি নেই, এবং আমাদেরকে যে মানে এই এমপি মন্ত্রী হইতে হবে এইটাতেও আমরা বিশ্বাস করি না। আমরা মনে করি আমরা জনগণের কল্যাণে কাজ করছি, জনগণ যদি কখনো আমাদের এমপি মন্ত্রী বানায় আমাদের কোনো আপত্তি নেই। আমি আরো একটু বলি, এমপি মন্ত্রী হতে তো নির্বাচনটা লাগবে না, নির্বাচন শুধু না, মনোনয়ন তো লাগবে। দল মনোনয়ন না দিলে জনগণের
প্রতিনিধি হওয়ার ভাগ্যে তো কুলাচ্ছে না আমাদের। আচ্ছা, সেটা তো কেন্দ্রের আবার প্রমোট আর মাঠের প্রমোট দুটো তো ভিন্ন জিনিস। মাঠ থেকে প্রমোট আগে হতো, এখন কেন্দ্র আমরা থেকে তো promote আসলে হয়। সব 2018 বাড়ে। সালের কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে উঠে এসেছি, এখনো পর্যন্ত শুধুমাত্র ডাকসু নির্বাচন করেছি। 18 সালে নির্বাচনের ওই ধরনের অফার ছিল, যায়নি। 24-এর নির্বাচনে আমি কিন্তু অনেকবার বলেছি এই নির্বাচনে শেখ হাসিনা কিন্তু আমাকে এবং নুরুল হক নূর সহ আমাদের দলের কয়েকজনকে এমপি বানাতে চেয়েছিল, এবং মেজর জেনারেল ইব্রাহিমের বাসায় কর্নেল সরোয়ার নামের একজন, যিনি পলিটিক্যাল দায়িত্বে ছিলেন, তিনি সরাসরি আমাদের 3 জনকে প্রস্তাব দিলেন যে আপনাদের আমরা এমপি বানাতে চাই। সেখানে মেজর জেনারেল ইব্রাহিম সাহেব তিনি রাজি হয়ে গেলেন, কিন্তু আমি এবং নুরুল হক নূর রাজি হইনি। অর্থাৎ এমপি মন্ত্রী হওয়ার অফার কিন্তু এসেছে। ঠিক আমি একটা জিনিস চিন্তা করি যে আমার একমাত্র কাজ কি এমপি মন্ত্রী হওয়া? অনেক এমপি মন্ত্রী তো আমরা দেখলাম, মানুষ কিন্তু যেভাবে অপদস্থ করলো বা যেভাবে গালিগালাজ করে অপছন্দ করে, আমার কাজটা কি আসলে রাজনীতি করা, জনগণের সেবা করা, জনগণের পক্ষে কথা বলা, নাকি আসলে ক্ষমতায় একমাত্র যাওয়াই আমার কাজ? তো আমি সেই জায়গা থেকে আমি মনে করি যে আসলে মানুষের জন্য কাজ করাটা আমার জন্য গুরুত্বপূর্ণ। আগামীতে এমপি মন্ত্রী হতে পারি বা না পারি, জনগণের বিরুদ্ধে যাওয়ার কোনো চিন্তা আমার নাই। তো আমরা চেষ্টা করছি সরকারকে সঠিক পথে রাখা। দেখেন, সরকারের সমালোচনা কিন্তু আমরা শুরু থেকে করে আসছি, সরকার যে ভুলগুলো করতেছে। কিন্তু আমরা মনে করি এই সরকার যদি ব্যর্থ হয় তাহলে আমাদের সবার জন্য আসলে ক্ষতি। হ্যাঁ, মনে করেন অনেকে আওয়ামী লীগের পক্ষে বিপক্ষে অবস্থান নিতে পারে, কিন্তু কথা হলো এই মুহূর্তে যদি সংস্কার বিচার ছাড়াই আপনার আওয়ামী লীগ ফিরে আসে এনিহাও কোনোভাবে, আওয়ামী লীগ তো আসলে এই দেশে আবার ক্ষমতায় যাওয়া, আবার ফেসিবাদ কায়েম করার চেষ্টা করবে। অর্থাৎ বিচারের পরে আওয়ামী লীগ তারা যদি ফিরে আসে সেটা আলাদা ব্যাপার, কিন্তু বিচারের আগে দেশকে একটি জায়গায় তো নিতে হবে। অর্থাৎ যে সংস্কারের স্বপ্ন আমাদের, আমি সেই জন্যই তো বললাম, সেই জন্যই একটা আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে দিয়ে সবাই ভাগটাক করে নিলে অসুবিধা কি? আর এক অভিনব কায়দা না দেখেন, এখন আন্ডারস্ট্যান্ডিং নাই, এটা তো আপনি দেখতেছেন। জামাতের চাওয়া একরকম, জামাত কিন্তু চাই বিশেষ সাংবিধানিক অর্ডারে জুলাই সনদ বাস্তবায়ন, আর বিএনপি চাই যে এইটা আমরা হাইকোর্টে নিয়ে যাই, হাইকোর্টের একটা 106 অনুযায়ী আমরা বিচারকদের একটি মতামত নিই। আবার এনসিপি চাই গণপরিষদ নির্বাচন, অর্থাৎ তাদের ভিতরে মিল নাই। আওয়ামী লীগ বা বিএনপি চাওয়া পাওয়ার ভিতরে আমরা দেখেছি অনেক সময় তারা একটা জায়গায় আসছে, কিন্তু এখন যে আপনার জামাতের চাওয়া পাওয়া আবার এনসিপি চাওয়া পাওয়া মিল নাই। অর্থাৎ এখন যে অবস্থার মধ্যে রয়েছে আমার কাছে মনে হয় যে উর্বর গণতন্ত্রের চর্চা রয়েছে। এখন এইটাকে পুরোপুরি তো এক জায়গায় আনা সম্ভবপর হবে না, যদিও অনেকে চাচ্ছে আমরা একমতে আসি। দেখেন আসলে কি সম্ভব? ভিন্নমত থাকবে, এবং এই ভিন্নমতকে ঐক্যমতে আনার দায়িত্ব সরকারের, এবং এরপরে যদি সরকার একটি সুষ্ঠু নির্বাচন দেয় সেটা ভালো হবে। অন্যথায় সরকারের জন্য নানানমুখী চ্যালেঞ্জ রয়েছে, দলগুলোর মধ্যে অনৈক্য, প্রশাসনে এই যে আওয়ামী ফ্যাসিবাদ রয়েছে, সব মিলিয়ে আগামী নির্বাচন খুব বেশি সহজ হবে না। প্রধান উপদেষ্টা যেটি বললেন, আমি তো ছিলাম, তিনি বলছেন যে এই নির্বাচনটা ইতিহাসের সব থেকে সেরা নির্বাচন এবং আমরা নির্বাচনে মহা উৎসবে যেতে চাই। কিন্তু আমার কাছে যেটি মনে হয় যে সরকার এখনো ওই নির্বাচনী পরিবেশটা তৈরি করতে পারেনি। তাই সরকার ফেব্রুয়ারিতে নির্বাচন করতে চায়, কিন্তু নির্বাচনের আয়োজনের জন্য যে ধরনের আলাপ আলোচনা কথাবার্তা, এটা কি সরকার আসলেই করছে? কেউ যদি প্রশ্ন করেন আসলে নির্বাচন জিনিসটা কি, সেটাই ওনারা বোঝেন কিনা। না, এই উপদেষ্টা পরিষদের অনেকে তো এনজিও ব্যক্তিত্ব, মানতে হবে, শিক্ষক ছিলেন বা অন্যান্য একাডেমিশিয়ান, কিন্তু অ্যাকচুয়ালি রাজনীতির ক্ষেত্রে তাদের ওই পারদর্শিতা নাই। চিফ অ্যাডভাইজার জাতির উদ্দেশ্যে দেওয়া বক্তৃতায় বলছিলেন যে আপনাদের স্মরণ থাকবার কথা যে বাচ্চা কাচ্চাদের নিয়ে আপনারা ভোট কেন্দ্রে যান। ভোট কেন্দ্রে তো বাচ্চা কাচ্চাদের যাওয়া যায় না, তাই না? আমি যতদূর জানি উনি তো আসলে শিক্ষক ছিলেন, উনি আপনার একজন এনজিও সেক্টরের একজন ব্যক্তিত্ব এবং বিভিন্ন মানব কল্যাণে কাজ করেছেন। উনি আসলে অনেক কিছু সহজে চিন্তা করেন, যেটি আমি অন্যান্য উপদেষ্টাদের সাথেও কথা বলে দেখেছি যে স্যার অনেক সহজ পথে চিন্তা করেন। কিন্তু বাংলাদেশের এই রাজনীতি এত সহজ না। অর্থাৎ উনি ভাবছেন যে আগামী নির্বাচনে মানে দলগুলো ওনাকে সহযোগিতা করবে। দেখেন, প্রশাসন যা করার করুক, কিন্তু রাজনৈতিক দলগুলো যদি আগামী নির্বাচনে ওনাকে সহযোগিতা করে একটি ভালো নির্বাচন হবে। কিন্তু আমার কাছে মনে হয় না যে এই দেশের মানুষ এত ভালো হয়ে গেছে যে ভোট কেন্দ্র দখল করবে না, বরং সুযোগের অভাবে সবাই চোট থাকে। এখন আগামী নির্বাচনে ভালো থাকে, দুঃখিত, সুযোগের অভাবে সবাই ভালো থাকে। তো সেই জায়গায় আগামী নির্বাচনে যদি দলগুলো সম্মত হয় যে আমরা সরকারকে সহযোগিতা করব, তাহলে ভালো নির্বাচন হবে। বাট এখনো পর্যন্ত যে অবস্থা দেখছি, আসলে আমাদের রাষ্ট্র সংস্কারের কথা বললেও ব্যক্তি সংস্কার খুব বেশি হয়নি। আপনি যদি আমার দলীয় কথা বলেন, তো দলের বাইরে তো সিদ্ধান্ত দেওয়া যায় না যে ফখরুল ইসলাম আলমগীরের যুক্তরাষ্ট্রে যাওয়াটা ঠিক হলো কি ঠিক হলো না। এটা দলের দৃষ্টিকোণ থেকে সেটা দল বিবেচনা করবে। তবে আপনি যদি আমাকে একটা স্বাধীন চেতা বাংলাদেশের একটা ছোট্ট নাগরিক হিসেবে প্রশ্ন করেন যে আপনার বিবেকে কি এটা কি বলে, আমার বিবেকে এটা বলে হচ্ছে
যাওয়া উচিত হয়নি। কারণ এই সরকারের যে দায় দায়িত্ব কিছু, তার কোনটা নেগেটিভ কোনটা পজিটিভ। এবং এখানে এই যাবার আগে একটা প্রেস কনফারেন্সে প্রেস সেক্রেটারি বলছিলেন যে এরা সরকারের অংশ, তাই তাদের এই রাজনৈতিক দল তার দায়ভারটা আমি কেন নেব? এই সরকারের নেগেটিভ পজিটিভ যে দায়ভার এবং অদূর ভবিষ্যতে এ আসলে কোথায় যে পৌঁছাবে তার দায়ভারের সাক্ষী আমি কেন হব, প্রথম কথা। আর দ্বিতীয় কথা, আমাকে মেহমান আর অতিথি করেই যদি নিয়ে যায়, তাহলে আমার নিরাপত্তা, আমি কোন গেট থেকে বেরোবো আর কোন গেট থেকে আমাকে বের করা হচ্ছে, এইটা তার প্রোটোকল এবং যে দূতাবাস তারা সম্পূর্ণরূপে কিন্তু ফেল করলো। তাইলে যেই ভদ্রলোক আমাকে মেহমান করে তার বাড়িতে কি তার একটা জায়গায় নিয়ে যাচ্ছে, তো সেই জায়গাটা তো তার জন্যই নিরাপদ না। আমার নিরাপত্তা, আমার কি মেহমানদারি, কি আপ্যায়ন, কি সম্মান উনি দেওয়ার ক্ষমতা রাখে? উনি যে কোনো প্রকার দাওয়াত দেওয়ার আমার উপযুক্তই না, এটা তো ধরেন হাউকাও, এবং যেই গেট দিয়ে বের হওয়ার কথা সেটা বাদ দিয়ে অন্য গেট দিকে নিয়ে গেল। সবচেয়ে মজার ব্যাপার যে জামাত ইসলামের গায়ে কোনো ছিটাফোটাই পড়লো না। তাইলে ওই দূতাবাসে তাদের নিজস্ব লোক আছে এবং যাদেরকে স্মুথলি সুন্দর করে বের করলো। তার ভিতরে আবার দুখানটা লোক দিয়ে দিল যে তারা যারাকে আর হচ্ছে এনসিপির নেতাকে আর ফখরুল ইসলাম আলমগীরের সাথে দেখেন তাদেরকে নিরাপদে নেওয়ার ব্যবস্থা করছে। আরে তোমাদেরটা নিরাপদে চলে গেল, আমি রাস্তার উপর 3 জন হেনস্থা হচ্ছি, আর তোমার লোক আমাকে এটাও একটা প্রচার দেখেন। তাইলে এটা সাবোটাস কিনা আপনাকে ভেবে দেখতে হবে, বুঝতে হবে। এবং আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দরা এই বর্তমান সরকারের সাথে যাওয়াটা কতটুকু উপযুক্ত এবং যাওয়াটার ন্যায্য অন্যায্যর পরবর্তীতে কিন্তু হিসাব নিকাশের বিষয় এখানে খুব পরিষ্কারভাবে কিন্তু করতে হবে। কারণ রাজনৈতিক সংগঠনে বারবার ভুল হলে এই ভুলটা কিন্তু নিজের জন্য খুব বুমেরাং হয়ে যায়। আর ভুল থেকে যদি আমি সংশোধিত না হই, সঠিক সিদ্ধান্ত নিতে আমি ব্যর্থ হই, তাহলে তো ইতিহাসের রাস্তা করে আমি নিজেই পতিত হয়ে যাব। দেখেন ওখানে যারা একটা মেয়ে ওকে নিয়ে যে অশালীন অসভ্য কথাগুলো বললো, তো আমেরিকা নিউ ইয়র্কের মতো একটা বিদেশি দেশের রাষ্ট্রের এই ধরনের ল্যাঙ্গুয়েজ ভাষা কি চলে? মেয়েদের রাজনীতিটা কোথায় নিয়ে গেছে দেখেন। আমরা আজ থেকে 30 বছর আগে যখন শুরু করছিলাম, যেই দৃষ্টিভঙ্গিটা পুরুষ শাসিত সমাজে দেখে আসছি, সেই পুরুষ শাসিত সমাজের দৃষ্টিভঙ্গিটা এখন পর্যন্ত আমি চোখে দেখছি। আপনি আজকে সংস্কার কমিশনের কথা চিন্তা করেন, ওনারা কি করে, হাই হুই ফাই ফুই করে, কটা ফাইল নেয়, ঢোকার সময় মিডিয়ার ছবি দেয়, ওখানে সেরাটন সোনাঙ্গায় ভাত খায়, বের হওয়ার সময় আবার কিছু মিডিয়ার ছবি দেয়, হোহা করে চলে যায়। কিন্তু দেখেন আজকে নারীদের নিয়ে কোনো নারী প্রতিনিধিদের সাথে তারা বসছে, ডাকছে। তাহলে এই 52% ভোটার যে নারী, কি 51%, আজকে এদের মালিক কারা? এদের মালিকই পুরুষ শাসিত সমাজের পুরুষরা। আপনি মনোনয়নের ক্ষেত্রে দেখেন মেয়েদের কত ক্রাইটেরিয়া, বাপের বাড়ির ক্রাইটেরিয়া, শ্বশুর বাড়ির ক্রাইটেরিয়া, রাজনীতি ছোটবেলা থেকে করে আসার পর রাজনৈতিক কর্মীর সাথে যদি বিয়ে করি, রাজনৈতিক সুবিধার্থে যে অন্ততপক্ষে রাজনীতি করার পারমিশনটা পাবো, মিছিল মিটিং করে ঘরে ফিরতে পারবো, স্বামীর সাথে কাছাকাছি হবে না, সন্দেহ দূরত্ব হবে না, এই কারণে সমমনাকে বিয়ে করাটা এখন পাপের প্রায়শ্চিত্ত করা, মানে নিজের স্বীকৃতকে গলা টিপে হত্যা করে সমস্ত এখন স্ত্রী হিসেবে শুধু পরিচিতি দিতে হবে। আমি অমকের স্ত্রী, আমি অমকের স্ত্রী। বর্ণাঢ্য জীবন, নির্বাচিত প্রতিনিধি, রাজপথে লড়াই করার স্মৃতি সবকিছু মুছে ফেলে দিতে হবে। তো বাংলাদেশের সভ্যতা সংস্কার কমিশন কোথায় আনতেছে? আজকে নারীদেরকে তো আরো জঞ্জালে, আরো শিকলের ভিতর বাঁধতেছে, বেঁধে বুধে আরো পুরুষ শাসিত সমাজের দৃষ্টিভঙ্গির উপর আমাদেরকে ফেলে দেওয়া হচ্ছে। আর অদূর ভবিষ্যতে রাজনৈতিক সংগঠনগুলোর, বিশেষ করে জামাত ইসলামের ব্যাপারে আমি কিছু বলবো না, এনসিপির ব্যাপারে আমি কিছু বলবো না, কারণ এই দুটো সরকারের প্রমোট এবং সরকার দ্বারা পরিচালিত এবং সরকারকেও তারা পরিচালিত এবং নিয়ন্ত্রিত করে। অন্যান্য রাজনৈতিক সংগঠন যারা আছেন তাদের সরকারের এই সমস্ত ক্রিয়াকলাপে পা দেওয়ার আগে শতবার কিন্তু তাদের ভাবা উচিত যে আমরা কি করছি। আপনি প্রতিহিংসা রাজনীতি দেখেন, আমি একবারে শুনেই আসতেছি যে আওয়ামী লীগ এটা করছে তাই বিএনপি এটা করলো, বিএনপি এটা করছে তাই আওয়ামী লীগকে পাল্টা দিল, ধানমন্ডির বাড়ি নিল তাই ক্যান্টনমেন্টের বাড়ি দিয়ে দিতে হলো, ক্যান্টনমেন্টে ঢুকতে দেয়নি তাই বেগম জিয়াকে বের করে দিল, কত রকম কথা আমি শুনলাম। তা আমার কাছে আপনারা কেউ কোনো পক্ষই কিন্তু 1-11 থেকে প্রতিহিংসা রাজনীতি চাননি, আশাও করেননি, প্রত্যাশাও করেননি। তাহলে এখন আপনি বলেন তো, বিএনপির ভোটাররা যেমন ভোট দিতে পারেনি, তেমন তো আওয়ামী লীগের ভোটাররা ভোট দিতে পারেনি। ভোটারদের কথা আপনি বলেন, ভোটাররা কিন্তু তারাও ভোট দিতে পারেনি। ভোট কিন্তু ডিসিএসপি, ডিজিডিএফআই, এনএসআই, ইউনো আর ওসিরাই মারছে। তাহলে আমাদের মতো তারাও কিন্তু ভোট প্রদান থেকে বঞ্চিত, ভোট দান থেকে বঞ্চিত।
এবং তারা ভোট কেন্দ্রে যাওয়া থেকে তারা বিরত, আমাদের মতোই। কিন্তু তাহলে এখন আপনি বলেন আমার রাজনীতিতে আমি যে জিতবো, আমার তো ভোটার মোটিভেশন লাগবে। এখন আমরা কিছু করতে গেলে বলছে আওয়ামী লীগ পুনর্বাসন, আওয়ামী লীগ পুনর্বাসন, আওয়ামী লীগ পুনর্বাসন। কোন স্কুল কলেজ আছে যে শেখ মুজিবের ছবি টাঙায়নি? কোন স্কুল কলেজ আছে যে তারা বাধ্য হয়নি শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী আর জন্মবার্ষিকী পালন করতে? এখন ওইটার উপর ভিত্তি করে যদি আপনি বলেন এরা সব আওয়ামী লীগ হয়েছে, পোস্টধারী তাদের ব্যাপারটা ভিন্ন। এবং বাধ্যতামূলক অনেককে গোপালগঞ্জে টঙ্গিপাড়ায় কবর জিয়ারত করতে কিন্তু নিয়ে গেছে। আপনি এই যে বিশাল শ্রেণীর শিক্ষকদেরকে আপনি কোন লাইনে ফেলবেন? সবাইকে যদি আপনি এইভাবে মেরেই ফেলতেন মাটির তলে পুঁতে, তো বাংলাদেশ তো কবরস্থান হবে। কবরস্থান পাহারাদার তো আপনি লোকই খুঁজে পাবেন না। তাহলে বিএনপির সমালোচনা কিভাবে করছে দেখেন, বিএনপিকে ভোটারের কাছে দিয়ে দিচ্ছে না, অথচ জামাত ইসলাম আওয়ামী লীগের বড় বড় ব্যবসায়ীদের নিয়ে ছবি তুলতেছে, তাদের বড় বড় সাংবাদিকদের নিয়ে বৈঠক করতেছে, নারী সাংবাদিকদের নিয়ে বলছে যে না আমরা নারীর কর্মে বাধা দিই না, হেজাব টেজাব বাধ্যতামূলক করি না। একটা ভণ্ড এবং একটা প্রতারক। তাদের এমন কোন ইসলামী ছাত্রী সংস্থার মেয়ে আছে যে হেজাব তো অন্য জিনিস, যে নিনজা পড়ে না, শুধু চোখ দুটো বাহির হওয়া ছাড়া, হাতে মোজা পায়ে মোজা, এবং এই পর্যন্ত পুরো ঢাকা ছাড়া ছাত্রী সংস্থার বাংলাদেশের একটা মেয়েকে আমাকে দেখাতে লিস্টে। জামাত ইসলাম, আমি চ্যালেঞ্জ করে জামাতকে বললাম, তাহলে তুমি সবার ভোট চাও, হিন্দুর চাও, মুসলিমের চাও, খ্রিস্টানের চাও, বৌদ্ধর চাও, আওয়ামী লীগের চাও, বিএনপি চাও, তুমি সবার চাও, তুমি সার্বজনীন। আর আমরা ভোটারদের কাছে গেলেই বলে দিচ্ছ এরা আওয়ামী লীগ পুনর্বাসন করছে। তো তুমি তো আওয়ামী লীগের সাথে মিলেমিশেই ছিলা, তুমি ফাঁসির কাষ্ঠেও যেমন ঝুলছ, আবার এলাকা থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠানগুলো তাদের সাথে তাল দিয়ে চাপাতি আর রক্কাটা রাজনীতি তোমরা আওয়ামী লীগের সাথে 15 বছর অব্যাহত গতিতে করছো। পাশাপাশি তোমরাই ছাত্র শিবিরকে ওখানে সাইলেন্টলি পার্টি করার সুযোগটা তোমরাই দিছো, যেহেতু ছাত্রলীগের সাথে ছাত্র শিবির প্যাকড আপ হয়ে 15 বছরের ত্রাস এবং সন্ত্রাস চালাইছে। আবার যখন গণ আন্দোলন হয়েছে দেখেন মাঝখানে এসে সুরসুর করে ঢুকে গেছে। ওদের কাছে সবচেয়ে বেশি নাকি সার্জিস আর ইয়েরা সাহায্য বেশি পাইছে, হাসনাতেরা তাদের কাছে বেশি ছাত্র। এরা কি আলাদিনের রাষ্ট্রের প্রতি পাচ্ছে? এই যে ভণ্ড, প্রতারণা, প্রতারক, এবং আপনি এদেরকে যেই লেভেল লাগাই দিবে কোনো সমস্যা নাই। এদের যেই পাত্রে আপনি লাল, নীল, সবুজ, হলুদ, সাদা পানি ঢেলে দেন, সব এক কালার। এই যে একটা পরিস্থিতি, এতে গোটা বাংলাদেশ বিভীষিকা। ভোটাররা কোথায় যাবে ভাই? আওয়ামী লীগের 300 সিটে 15 বছর এমপিরা অবৈধ, এবং এদের সাংবিধানিকভাবে এবং ফৌজদারি ক্রিমিনাল অফেন্সের শাস্তি হওয়া উচিত। প্রত্যেকটা বিভাগের প্রধানের শাস্তি হওয়া উচিত, এবং যতগুলো হত্যা হয়েছে তাদের হত্যা মামলার আসামি তাদের হওয়া উচিত। কিন্তু আমাদের সাথে সাথে যে সাধারণ ভোটারগুলো ভোট দিতে পারলো না, এদেরকে আপনি কোন ক্রাইটেরিয়া, কোন পাল্লায় ফেলবেন? তাদের সাথে আপনি একটা ক্যান্ডিডেটকে মিশতে গেলে আপনি বলবেন যে হচ্ছে আমি আওয়ামী লীগ পুনর্বাসন করছি, আর তুমি যে ফর্ম ফিল আপ করাচ্ছ, তুমি যে তার সম্পত্তি পাহারা দিচ্ছ, তুমি তার পুকুর আর জলমহল খানিকটা ভাগ নিয়ে শেল্টারে রাখছো, সেটাকে আমি কি বলবো? এই জন্য বাংলাদেশে বিএনপিকে কিছু ক্ষেত্রে চাঁদাবাজির অভিযোগে অভিযুক্ত হতে হচ্ছে। কিন্তু এত ছদ্মবেশী চাঁদাবাজি জামাত ইসলাম করছে যেটা ধরা ছোঁয়ার বাহির। এনসিপি করলে বোঝা যায়, বিএনপি করলে বোঝা যায়, নুরের দল চাঁদাবাজি করলে বোঝা যায়, কিন্তু জামাত ইসলাম কেমন জানেন? যে রক্তে রক্তে, রগে রগে, রগে রগে, যেরকম রগ যেরকম খাপ, ওরকম কেঁচোর মতো করে 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 কিলবিল কিলবিল করে এমন সুন্দর করে সেটা আপনি খুঁজেও পাবেন না, বুঝতে পারবেন না। প্রমাণ দিতে গেলে তখন আপনাকে এত বেশি জোড়ায় সেটাই আছে যে যার সাথে করছে তাকে যখন আমি হাজির করব তার প্রাণনাশের পর্যন্ত সম্ভাবনা আছে। তো আমি তো ওই চাঁদাবাজি প্রমাণ করতে যে একটা ব্যক্তির প্রাণনাশের বন্দোবস্ত আমি করব না। আমি রাষ্ট্রের নিরাপত্তা, নাগরিকের নিরাপত্তা, গণতন্ত্রের নিরাপত্তা, সার্বভৌমত্বের নিরাপত্তা, এইটার জন্য তো আমি প্রতিশ্রুতিবদ্ধ জনগণের আদালতে, জনগণের কাছে যতদিন বেঁচে থাকবো। তো বাংলাদেশে আপনি যাই বলেন, ডক্টর ইউনূসের প্রতি কে যতই আস্থাশীল হোক, যাই করুক, আমি রাষ্ট্রের নাগরিক হিসেবে, একটা ক্ষুদ্র ব্যক্তি হিসেবে আমার বিন্দুমাত্র কোনো ক্ষেত্রে কোনো প্রত্যাশা নেই, এবং আশা পূরণ করতে পারবে বলে আমি আশাও করি। শেষের দিকে জাস্ট 2 মিনিট সময় ক্লোজিং রিমার্কসের জন্য। দেখেন, আমরা হয়তো নিজেদের ভিতরে তর্ক বিতর্ক করবো, এটা খুব স্বাভাবিক এবং ডেমোক্রেসিতে এটা থাকবেই। তারপরেও দেশের কল্যাণে আমাদের একটা জায়গায় একমতে আসতে হবে, এবং প্রধান উপদেষ্টার উপরে আস্থা অনাস্থা তো থাকবেই, স্বাভাবিক। তবে তার অনেক দায়িত্ব। আমার কাছে মনে হয় যে সরকার আসলে যতটুকু পারত, সরকারের অনেক উপদেষ্টারা ইচ্ছাকৃতভাবে অনেক কিছু করেনি। মানুষের কিন্তু প্রত্যাশা ব্যাপক ছিল, সেই প্রত্যাশার কতটুকু পূরণ হয়েছে সেটা মনে হয় সরকারের উচিত মূল্যায়ন করা। সরকার কিন্তু যখন ক্ষমতা নিল, তাদের উপদেষ্টারা বলল যে আমরা আমাদের মাসিক কাজের হিসাবটা দিব,
এবং আর্থিক হিসাবটা বিশেষ করে তারা দিতে চেয়েছিল, কিন্তু এখনো পর্যন্ত আসলে আমরা সেই হিসাবটা পেলাম না। সরকারের কতিপয় উপদেষ্টার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এবং একই সাথে তাদের পিএস এপিএস তাদের বিরুদ্ধে নানান ধরনের অভিযোগ, এবং সরকার মনে করলো যে এই অভিযোগগুলো যেহেতু আসতেছে, যদি আসলে এটা আমরা তদন্ত করি এবং প্রমাণ বা সঠিক হয়, তো সেক্ষেত্রে আমরা আরও বেশি ঝামেলার মধ্যে পড়বো। এই জায়গায় মানে সরকার তার স্বচ্ছতা জবাবদিহিতা হারালো। ঠিক একইভাবে ওই জায়গা থেকে আস্তে আস্তে সরকারের নৈতিক ভিত্তি দুর্বল হতে থাকলো, যে কারণে আজকের এই অবস্থা। আজকে সরকার আসলে যত দ্রুত সম্ভব আমার কাছে মনে হয় নির্বাচন দিয়ে অনেকটা বিদায় নিতে চায়। যদিও সংশয় সন্দেহ থাকবে, খুব স্বাভাবিক, কিন্তু আমি যতটুকু তথ্যপত্র আমার কাছে আছে বা আমি কথা বলেছি, তারা মনে করছে যে নির্বাচন না হলে তাদের জন্য বিপদ। তারা মনে করে যদি আওয়ামী লীগ নির্বাচনের আগে নানান ধরনের আনস্টেবল পরিবেশ সৃষ্টি করে, বিশেষ করে আপনি এখন দেখেন যে আওয়ামী লীগ কিন্তু এখন নামতেছে বিভিন্ন জায়গায়, তাদের মিছিলে যারা গ্রেপ্তার হচ্ছে ঠিক আছে, তারপরেও কিন্তু আওয়ামী লীগ বিভিন্ন জায়গায় নামতেছে। এই যে একটা ভয় কিন্তু তাদের মধ্যে তৈরি হয়েছে যে আওয়ামী লীগকে আসলে নির্বাচনের আগে তারা কি ব্যাপক মাত্রায়, যেহেতু তাদের হাতে অর্থ রয়েছে, তাদের হাতে অস্ত্র রয়েছে, তারা কি আসলে দেশকে আনস্টেবল একটা জায়গায় নিয়ে যাবে কিনা, সেই জায়গা থেকে সরকার অন্য দলগুলোকে গুরুত্ব দিক বা না দিক, জামাত এবং বিএনপিকে একই সাথে হাতে রাখতে চাই। মনে করেন কোনো একটা কারণে বিএনপি ক্ষুব্ধ হয়েছে, জামাত খুশি, হঠাৎ করে বিএনপিকে খুশি করার জন্য সরকার পাগল হয়ে যায়। আবার অন্যদিকে আপনার বিএনপি খুশি জামাত অখুশি, যেটা আমরা জাতিসংঘ সফরে দেখলাম, তাদেরকে খুশি করার জন্য মানে পাগল হয়ে যায় সরকারের মধ্যে। এই খুশি করার প্রবণতা, এই কারণে সরকার মূলত কোনো স্বচ্ছতা জবাবদিহিতা আসলে নিশ্চিত করতে পারেনি। জি, অ্যাডভোকেট পাপিয়া। আমি স্পষ্ট করে একটা শেষ কথা বলতে চাই যে রাজনীতিবিদদের হাতে রাজনৈতিক ক্ষমতা থাকতে হবে, তবে হস্তান্তর হবে একবারে পরিচ্ছন্ন একটা প্রক্রিয়ার ভিত্তিতে। এই 50 বছর কোনো পরিচ্ছন্ন প্রক্রিয়া না থাকার কারণে 5 বছর অন্তর অন্তর রক্তক্ষরণ, হত্যা, লাশ আর চট দখলের মতো রাজনীতির পুনরাবৃত্তি বাংলাদেশের মানুষ আর চায় না। সেই স্বচ্ছ প্রক্রিয়াটা কি এই প্রক্রিয়া নিয়ে বহুত জ্ঞান দিচ্ছে 11 থেকে, ওই আসিফ নজরুল থেকে শুরু করে আদিলুর রহমান শুক্র থেকে শুরু করে ওই বন্যা থেকে শুরু করে আর যারা যারা আছে ডক্টর ইউনুস থেকে শুরু করে সবাই বহুত বয়ান দিচ্ছে। এই বয়ান টয়ান আর অতীতে শুনতে চাই না। এখন বাস্তবায়ন যদি করতে না পারে এরা, তাহলে এদের 11 থেকে শুরু করে যে সমস্ত বয়ান একবারে কড়াই গন্ডায় সমস্ত বয়ান কিন্তু ওনাদেরকে ফেরত দেওয়া হবে। এবং এই বয়ান যদি পরিপূর্ণ নিজেরা নিজেদের বয়ান করতে না পারে, তাহলে ওই জায়গায় যাওয়ার তো খায়েশটা কেন? আর ওই জায়গায় যাওয়ার পরে যদি দুরূহ বিষয় হয়ে থাকে, তাহলে অন্যের সমালোচনাটা কেন? আর স্পষ্ট বিএনপি প্রতিহিংসা রাজনীতি করতে চাচ্ছে না, করতে চায় না, এখান থেকে মুক্তি চায়। তো এই যে বিএনপির গায়ে লেবেল লাগা দেওয়া হচ্ছে সবসময়, অমককে পুনর্বাসন, তমককে পুনর্বাসন, অমকের সান্নিধ্য, তমকের সান্নিধ্য, এইগুলো এই অপসংস্কৃতির রাজনীতি, অপরাজনীতির হাত থেকে পরিহার দেশের মানুষ দেখতে চায়। আর তৃতীয় কথা হচ্ছে, সব কথার শেষ কথা, যে বাংলাদেশে ক্ষমতা হস্তান্তর খুবই পরিচ্ছন্ন, খুবই পরিষ্কার, খুবই সার্বজনীন এবং পৃথিবীর ইতিহাসে বিরল একটা ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া প্রতিষ্ঠিত করে রেখে যাক এই সরকার, এটাই সকল মানুষের প্রত্যাশা। এই জন্য মুগ্ধ আর আবু সাইদদের আত্মাহুতি, মুগ্ধ আবু সাইদের আত্মাহুতি সহ 1400 জনের আত্মাহুতির যদি মূল্যায়ন করতে হয়, তাহলে হস্তান্তর প্রক্রিয়া যথার্থ এবং সঠিক হতে হবে। এর কোনো বিকল্প নাই, বিকল্প থাকতে পারে না, বিকল্প হতে পারে না। দর্শক, অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে, আপনারা দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই পর্ব বা পুরনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। মিস্টার রাশেদ খান এবং অ্যাডভোকেট সৈয়দ আশিফ পাপিয়া, অসংখ্য ধন্যবাদ এই আলোচনা অংশ নেওয়ার জন্য। দর্শক, এটা একটা কথা চালু আছে যে যে যায় লঙ্কায় সেই হয় রাবণ, এবং এটা আমরা দেখলাম বাংলাদেশের ইতিহাসে। আমরা অনেক সময় রাজনীতিবিদদের দোষারোপ করি, কিন্তু সুশীল শিক্ষিত বলে যাদেরকে আমরা বা যারা প্রতিনিয়ত টেলিভিশনে বা পত্রপত্রিকায় রাজনীতিবিদদের সবক দিয়েছেন, তারাও যখন ক্ষমতায় গেছেন বা এখনও আছেন, তাদের ক্ষেত্রে ওই একই প্রবণতা আমরা দেখি, এবং কখনো কখনো সেটা আরও ভয়ঙ্করভাবে দেখি। কেননা রাজনীতিবিদদের তবু জনগণের সঙ্গে এক ধরনের সম্পর্ক থাকে, কিন্তু এই সুশীলদের বা যারা রাজনীতির বাইরের মানুষ বা তথাকথিত শিক্ষিত এলিটদের আসলে জনগণের সঙ্গে সেই রকম সম্পর্ক থাকে না, এবং তার একটা কুফল কিন্তু আমরা এখন ভোগ করছি। যে কারণেই এই প্রশ্নটা ঘুরে ফিরে বারবার আসছে যে আগামী নির্বাচনটা কেমন হবে। ইতিমধ্যে মোটামুটিভাবে স্পষ্ট যে নির্বাচনটা যে ভাষাই বলুন না কোনো, ইতিহাসের সেরা নির্বাচন, যদি আমার এক অতিথি বলছেন যে ইতিহাসের সেরা হবে অথবা ইতিহাসের সবচেয়ে খারাপ নির্বাচন হবে, কিন্তু এটা যে অতীতের ধারাবাহিকতার একটা নির্বাচন হতে যাচ্ছে, টেবিলের নিচে অথবা টেবিলের উপরের আন্ডারস্ট্যান্ডিংয়ের ভিত্তিতে অথবা অন্য যে কোনোভাবে, সেটা মোটামুটিভাবে স্পষ্ট। কিন্তু বাংলাদেশের মানুষ রক্ত দিয়েছে, বাংলাদেশের মানুষের প্রত্যাশা একটা
ভালো নির্বাচন হোক, গণতান্ত্রিক প্রক্রিয়া উত্তরণের জন্য, এবং সেই নির্বাচন এমন একটা ব্যবস্থা হোক যেটা 5 বছর পর পর তার একটা ধারাবাহিকতা থাকবে এবং একটা স্থায়িত্ব থাকবে। অন্য সব সংস্কার বাদ দিলে এই একটা সংস্কারের দিকে আসলে মনোযোগ দেওয়া উচিত ছিল, কিন্তু আমরা সেটা লক্ষ্য করিনি, এবং কেন সেটা দেখা যাচ্ছে না সেটাও মোটামুটিভাবে স্পষ্ট। কিন্তু এখন জনগণের এবং জনগণের নেতৃত্ব যারা মনে করেন যে জনগণের সঙ্গে তাদের সম্পর্ক আছে, জনগণের দায়িত্ব তাদের উপরে, তারা সেই নির্বাচনের জন্য তৎপর হবেন, সচেষ্ট হবেন, যা যা করবার দরকার সেটা করবেন, এটাই প্রত্যাশা। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।